আমরা ছুটে চলেছি এই প্রান্ত থেকে ওই প্রান্তে। এখন আমাদের গন্তব্য বেহুলা লক্ষিন্দারের বাসর ঘর, মানে গোকুল মেদ। আমার তাই তো, গোকুল মেদ। চলো আমার সাথে আপনাদের দেখিয়ে নিয়ে আসি। এক্সপিডিশন আননোন উইথ সেলিম খান নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের এক্সপিডিশনের জায়গা হচ্ছে উত্তরের প্রবেশদ্বার বা প্রাচীন রাজধানী পণ্ডবর্ধন পণ্ডনগরের নামে পরিচিত সেই বিখ্যাত বগুড়ার বেহুলা লক্ষিন্দারের বাসর ঘর। আসলে মূলত এইটা বাসর ঘর নাকি অন্য কিছু, সেই নিয়েই আমাদের আজকের ভিডিও। দর্শক, আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, যদি আপনি যেতে চান তাহলে বগুড়া শহর থেকে মাত্র 10 কিলোমিটার উত্তরে আপনি চলে যাবেন। মহাস্থানগড় থেকে 2 কিলোমিটার দক্ষিণে গোকুল গ্রামের দক্ষিণ পশ্চিম প্রান্তে এই স্মৃতি স্তূপটি যুগ যুগ ধরে অতীতের অসংখ্য ঘটনাবলীর নিদর্শন বুকে জড়িয়ে শির উঁচু করে দাঁড়িয়ে আছে। সেটিকেই বলা হচ্ছে বেহুলার বাসর ঘর। প্রিয় দর্শক, আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই বেহুলার বাসর ঘরে। কালের করাল ঘাসে এই পুরাকীর্তি অনেক শ্রীভ্রষ্ট হয়েছে। হাজারো দর্শকের আহ্বানে সে আর কথা বলছে না। তাই এটাকে নিয়ে মানুষের মনে নানান প্রশ্ন জিজ্ঞাসা, কোন যুগে কত ব্যয় করে, কি জন্য, কি উপলক্ষে, কি কারণে, কি বিচিত্র রচনা করেছিলেন বা কি কারণে এটাকে আসলে তৈরি করা হয়েছিল, এই নিয়ে আমাদের আজকের এক্সপিডিশন। চলুন আপনাদেরকে নিয়ে যাই বগুড়ার গোকুল মেদ অর্থাৎ বেহুলার বাসর ঘরে। সুপ্রিয় দর্শক, কথা বলতে বলতেই আমরা প্রায় চলে এসেছি। এখন আপনাদের দাও মা দরজা খুলে, শীতির সিঁদুর মুছিয়াছি নয়নের জলে, বাসর ঘরে দংশিল মা কাল নাগা আসিয়া, তোমারে বুঝাবো মাগো কোন ধন হইয়া। এভাবেই লক্ষিন্দারের মৃতদেহ নিয়ে আত্মনাদ করছিল বেহুলা। সুপ্রিয় দর্শক, যেটা দেখছেন এইটা কি আসলে বেহুলা লক্ষিন্দারের বাসর ঘর, গোকুল মেদ, নাকি পরশুরামের রাজত্ব রক্ষা করার দৈর্ঘ্যের যন্ত্র? আমার বিভিন্ন মতামত পেয়েছি, যে মতামতগুলো একটু আপনাদের বলতে চাই। এই কূপটি এই জন্য নির্মাণ করা হয়েছিল, বেহুলা লক্ষিন্দারের মজলিসি যাপনের পর যে কূপ উত্তর পশ্চিমে যে কূপটি রয়েছে, সেই কূপটা থেকে মানে পানি দিয়ে তারা গোসল করে তাদের পবিত্রতা অর্জন করবে, সেজন্য কূপটি নির্মাণ করা হয়। অন্যদিকে এই কূপটি আরেকটি পরিচয় বহন করছে। পরশুরাম আমলে অপরাধীদের এই অন্ধকূপে নিক্ষেপ করা হতো। এবং আরেকটি প্রবাদ এখানে যুক্ত হচ্ছে, সেটা হচ্ছে সুউচ্চ এই স্তূপটি বৈদেশিক আক্রমণকারীদের লক্ষ্য করার জন্য একটি দূরবীন। সেক্ষেত্রে আরও একটি অভিমত আমরা পেয়েছি। অনেকেই মনে করছেন যে এটি সম্রাট অশোক রাজ নির্মিত বৌদ্ধ মঠ ব্যতীত আর কিছুই নয়। তবে আমি ধরে নিতে পারি যে এটা আসলে সবগুলোর সঙ্গেই রিলেটেড ছিল। কোনো কালেই এটা এককভাবে তৈরি হয়নি। প্রথমে এটা তৈরি হয়েছিল সম্রাট অশোকের সময়। সম্রাট অশোক বৌদ্ধ ধর্ম প্রচার করার জন্য বাংলাতে আসেন এবং গৌতম বুদ্ধ এখানে কিছুদিন অতিবাহিত করেন। এই প্রমাণটা পাওয়া যায় চীনা পর্যটক ফা হিয়েংসংয়ের মানে হিস ইউগুসি উল্লেখযোগ্য গ্রন্থে। তিনি বলেন, পণ্ডবর্ধনে গৌতম বুদ্ধ কিছুদিন অবস্থান করেন এবং সেই অবস্থানকৃত স্থানটিকে স্মৃতিউজ্জ্বল করে প্রজ্বলিত করার জন্য এখানে সম্রাট অশোক এই মেদ বা যজ্ঞ অথবা পূজার স্থান তৈরি করেন। তবে এই যে কূপ থেকে যে মৃত কঙ্কালগুলো পাওয়া যেত, সেটাও কিন্তু এখানকার সাথে মিলে যায়। কেননা প্রায় 18,000-এর মতো মানুষকে হত্যা করেছিল সম্রাট অশোক শুধু বৌদ্ধ ধর্ম প্রচার করার জন্য। এবং এমনও হইতে পারে যে পরশুরাম তার ঐতিহাসিক কার্য পরিচালনা করার পর
যারা তাদের ধর্মবিরোধিতা করতো বা যারা তারা রাজ্যের বিরোধিতা করতো তাদেরকে মৃত্যুর পরে এখানে এনে পতিত করতো, এমনটাও হইতে পারে। দর্শক, যেমনটা বলছিলাম, সম্রাট অশোকের আমলেই বা তার যুগেই হত্যা করা হয়েছিল 18,000 সাধারণ মানুষকে। অশোকাবদান বা অশোকের আত্মজীবনীমূলক গ্রন্থ অশোকাবদান পড়লে আমরা বিস্তারিত জানতে পারবো। অশোক শুধু বৌদ্ধ ধর্ম প্রচার করার জন্য তার ভাইকেও পর্যন্ত হত্যা করেন। মানে হত্যাযোগ্য কাহিনীটা, হত্যাযোগ্য বিষয়টা তার কাছে খুব কঠিন কিছু ছিল না, খুব সাবলীল একটা বিষয় ছিল। তবে এটা ধরেই নিতে পারি আমরা যে এটা মূলত প্রাথমিক দিকে এখানে সম্রাট অশোক তার বৌদ্ধ ধর্ম পরিচালনা করার জন্য গৌতম বুদ্ধ যে পুণ্ড্রবর্ধনে অবস্থান করেছিলেন, এইটা কিন্তু ফা হিয়েংসন অলরেডি কমপ্লিট করে বলেছেন তার হিস ইউগুসি গল্পতে। যেটা দেখছেন আপনারা, এটাকে বলা হচ্ছে নির্মাণের শৈলী হিসাবে, এটাকে বলা হচ্ছে যে এটা একটা বাথরুম, এখানে পানি থাকতো, এখানে গোসল করা হতো। আবার কেউ বলছে এই সেই ছিদ্র যেখান দিয়ে সাপ ভিতরে প্রবেশ করেছিল। তো যে কথা বলছিলাম, প্রথমে সম্রাট অশোক এইটাকে বৌদ্ধ ধর্মের একটি মঠ হিসেবে তৈরি করেন। শুধু এখানে নয়, তিনি এরকম এই মাপের অনেক মঠ তৈরি করেছেন বার্মাতে, জাপানে বহু স্থলে, এমনকি বর্তমানে আমাদের পাশে জেলা নওগাঁর পাহাড়পুরেও রয়েছে সাদৃশ্যমূলক। এর কিছুদিন পরে যখন পরশুরাম রাজত্বকাল করেন, তখনও সে এখানে দূরবীন হিসাবে এটাকে ব্যবহার করেছেন। এবং বেহুলা লক্ষিন্দারের যে কাহিনীটা ঘটে, এটা সেন বংশের ঘটনা। সেন যুগে হিন্দুত্বের আগমন ঘটে বাংলাতে এবং হিন্দুদের একটা রাজত্ব চলে, সে সময় মূলত এই ঘটনাটা ঘটে। আমরা বলতে পারি সে সময় এই ঘটনাগুলো ঘটে থাকতে পারে। তবে এইটা যে বৌদ্ধ মঠ অথবা দেবপাল, ধর্মপাল পুত্র দেবপাল বৌদ্ধ বিহারের সঙ্গে তৈরি করেছিল, এরপরে আসে বেহুলা লক্ষিন্দারের লাস্ট সময়। সেখানে অবশ্যই এখানে বেহুলা লক্ষিন্দার অথবা বেহুলা লক্ষিন্দারের বাবা চাঁদ সওদাগর বসবাস করতেন বা এদের এই ঘরটা তৈরি করেছিলেন, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। তবে যুগ যুগ ধরে এইটা কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে। সুপ্রিয় দর্শক, চেষ্টা করলাম অল্প সময়ের মধ্যে কিছু ইতিহাস তুলে ধরার। কখনো গোকুল মেট, আবার কখনো বেহুলা লক্ষিন্দারের বাসর ঘর, আবার কখনো ব্যবহৃত হয়েছে অশোকের যজ্ঞ মেদ বা ধর্মালয় হিসাবে। দর্শক, যেভাবেই যে অবস্থাতেই হোক না কেন, এইটা মূলত বিভিন্ন যুগে বিভিন্ন সময়ে বিভিন্নভাবেই ব্যবহৃত হয়েছে। একবার শুধু এক যুগে এক সময় এসে যে একটাভাবে ব্যবহার হয়েছে এমনটাই নয়। প্রকৃত ইতিহাস আমরা যা পেয়েছি তা হলো এটাই। সুপ্রিয় দর্শক, গোকুল মেদ থেকে আজ বিদায় নিচ্ছি। তবে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো জায়গায়, নতুন কোনোভাবে। সে পর্যন্ত ভালো থাকবেন, ভালো রাখার চেষ্টা করবেন। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।